সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা যারা আগামী 2/5/2025 এবং 3/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আজকে আমরা আরো কিছু সালের কোশ্চেন দেখার চেষ্টা করব। এখানে যে কোশ্চেনটি উঠিয়েছি, এখানে বলা হচ্ছে একটি ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? প্রশ্ন হচ্ছে এটা। দেখুন, এখানে অপশনগুলো দেওয়া আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর 2020 সালের পরীক্ষায় এসেছিল প্রশ্নটি। 625 টাকায় বিক্রি যদি করার পরে তার 10% ক্ষতি হলো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে কিন্তু এই যে 625 টাকা বিক্রয় করা হয়েছে, বিক্রয় করার পরে 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার একটা প্রোডাক্ট যদি আপনি 10% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 90 টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে 100, ধরুন 100 টাকার একটা প্রোডাক্ট 10% ক্ষতিতে আপনি বিক্রি করবেন। 10% ক্ষতিতে যদি বিক্রি করেন, তাহলে 100 টাকার প্রোডাক্ট থেকে 10 টাকা বাদ দিতে হবে, তাহলে কত টাকা হয়? 90 টাকা। তার মানে বিক্রয় মূল্য 90 টাকা এবং ওনার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 100 টাকা থেকে 10% ক্ষতিতে বিক্রয় করে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ওই কথাটাই আমরা লিখব, বিক্রয় মূল্য এই 90 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ হচ্ছে 90। এবং বিক্রয় মূল্য কত? 625 টাকা হলে বলছে ক্রয় মূল্য কত? এখানে দেখুন, আমাদের ডান সাইডে কিন্তু ক্রয় মূল্য আমরা রেখেছি। বিক্রয় মূল্য 625, 25 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 625 ভাগ হচ্ছে 90। জাস্ট এটা ক্যালকুলেশন করে দেবেন। দেখুন, এই অঙ্কটা যখন আপনি পারবেন, তখন কিন্তু আপনার এই কথাগুলো লেখার দরকার নেই। জাস্ট এখানে করবেন কি, সরাসরি এখানে 100 ইন্টু 625 ভাগ হচ্ছে 90। এখন দেখুন, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। এখানে কত থাকে? 10 থেকে 625 থেকে নিচে 9 থাকে। 9 দ্বারা 625 ভাগ করবেন, ভাগ করার পর যেটা হবে এটাকে 10 দ্বারা গুণ করা খুবই ইজি। এখন আমাদের কাজ হচ্ছে এই 9 দ্বারা এই 625 কে ভাগ করা। তখন আমি 625 কে ভাগ করব, ফার্স্টলি 62 কে দিব, 6 নং 54, এখানে বিয়োগ করলে 8 আসে, এখানে 5 কেটে নেব 85। এখানে যদি আমি 9 দিই, 9 9 81, এখানে কত থাকে? 4 থাকে। ওকে, এখন কিন্তু 9 দ্বারা এই 4 কে যায় না, এখানে একটা দশমিক, এখানে একটা শূন্য দেব, 40। তাহলে আবার 4 নং 36, তাহলে বিয়োগ করলে আবার 4 থাকবে, এই দশমিকের জন্য আবার এখানে একটা শূন্য নিব, 40। তাহলে আবার 4 নং 36, এভাবে চলতেই থাকবে। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। বাট এটার সঙ্গে কত গুণ আছে? এই 10 গুণ আছে। যদি আপনি এটাকে 10 দ্বারা গুণ করেন, তাহলে এই যে দশমিকটা, এই দশমিকটা শুধু এক ঘর ডানে যাবে। তারপরে 6 9 4.44 এই ধরনের একটা অ্যান্সার চলে আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 6 9 4.44। মিস্টার গ হচ্ছে এখানকার অ্যান্সার। দেখুন, এই ম্যাথসটা আপনি যতটা সহজ, তার চেয়ে আপনার কিন্তু বেশি টাইম কিল করবে এই ভাগফলটা, ভাগ করার যে সিস্টেমটা এটা। যদি আপনি শর্টকাট ভাগগুলো জানেন, আমার এই চ্যানেলে বেশ কিছু শর্টকাট ভাগের নিয়ম আছে, এগুলো আপনি দেখতে পারেন। 1 মাইল সমান কত গজ? দেখুন, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের একটা মুখস্থ বিদ্যার প্রশ্ন। আমি আগে বলেছিলাম, ম্যাথমেটিক্সের কিছু কিছু মুখস্থ বিদ্যার কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন? ক্লাস 8-এর বইয়ে 3 অধ্যায়ে উদাহরণের যে পেজগুলো রয়েছে, এই পেজগুলো আপনারা দেখলে এখানে বেশ কিছু মুখস্থ পার্টের বিষয় রয়েছে। এই পার্টগুলো দেখলে মূলত আপনারা এখান থেকে যে কোশ্চেনগুলো আসুক আপনারা পাবেন। অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন ওই পার্ট থেকে কমন আসে, অর্থাৎ ওই অধ্যায়টা থেকে কমন আসে। আমি অধ্যায়টার নাম আরেকবার বলেছি, পরিমাপ নামের একটা অধ্যায় রয়েছে, 3 অধ্যায়। এই অধ্যায়ের উদাহরণের যে মুখস্থ পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো জাস্ট আপনারা দেখবেন। 1 মাইল সমান কত গজ? তো আমরা তো এটা জানি যে আসলে 1 মাইল সমান এই 1760 গজ। এরকম আপনার 1 মাইল কে মিটারকে সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার, মাইলকে গজ, গজকে মাইলে কনভার্ট করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত?
দেখুন এই ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ। এই ম্যাথটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। প্রথমত আপনি এভাবে করতে পারেন, এই 3 দ্বারা এখানে কিসের কার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স। পুত্রের বয়সকে আপনি পুত্রের বয়সের অনুপাত কত, 3 আছে, 3 দ্বারা আপনি 18কে ভাগ করবেন, কত আসে, 6 আসে। তাহলে এই 6 দ্বারা আপনি 10কে গুণন করবেন, গুণন করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 6 10 60, এটা হচ্ছে অ্যান্সার। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে এই যে অনুপাত 10 ইস টু কত, এখানে 3 ইজ ইকুয়ালস টু হবে, বলছে পিতার বয়স কত। তো পিতার বয়সের অনুপাত এটা, পুত্রের বয়সের অনুপাত এটা। তো পিতার বয়সের অনুপাত যদি আমি এখানে x ধরি, পিতার বয়সটা যদি আমি x ধরি, পুত্রের বয়স তো 18 দেয়াই আছে, এইখান থেকেও কিন্তু আমরা একটা ক্যালকুলেশন বের করতে পারি। অনুপাতগুলো চেঞ্জ করে দিই, ভাগ আকারে দিয়ে দিচ্ছি, কারণ অনুপাতের অপর নামই আসলে ভাগ। তাহলে x বাই এখানে হচ্ছে 18। এখন যদি আপনি x এর ভ্যালু বের করেন, তাহলে x আমি এখানে রাখলাম, 10 এর সঙ্গে 18 গুণ হয়ে যাবে, 10 × 18 বাই হচ্ছে এই 3। ওকে, এখন এই 3 দ্বারা যে 18 কে ভাগ করে সেক্ষেত্রে 6 দ্বারা এই 10 কে গুণ করলে 6 10 60। আপনি যেভাবেই করেন না কেন, বিভিন্ন ভাবেই আপনি অঙ্কটা করতে পারেন। এখানে অ্যান্সার হবে এই যে মিস্টার খ, 60 বছর। দেখুন এই পিতা পুত্রের অঙ্ক সম্পর্কিত যে টপিকসগুলো রয়েছে, এই টপিকসগুলো যদি আপনি ভালো করে রিডিংও করেন, বিভিন্ন বইয়ের বাজারে বিভিন্ন যে বইগুলো রয়েছে, এগুলো কভার করতে পারলে মূলত এই ধরনের যে ম্যাথসের যে সমস্যাগুলো, এগুলো আপনি ইজিলি সলিউশন করতে পারবেন। এবং আমার এই চ্যানেলেও কিন্তু পিতা পুত্র সম্পর্কিত বেশ কিছু একই নিয়মের ম্যাথ আলোচনা করা আছে, ডিফারেন্ট ক্যাটাগরি, ভিন্ন ভিন্ন লেকচার রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করতে হবে আপনাকে। এখানে দেয়া আছে x - 2y = 3, এটা দেয়া আছে। তাহলে মান বের করতে হবে x³ - 8y³ - 18xy, এইটার ভ্যালু বের করতে হবে আমাদের। তো আমরা এটাকে করতে পারি যে 8y³ আছে, এইটাকে আমরা লিখতে পারি 2y, তার উপরে কিউব দিলে তাতে পাপও নাই পূর্ণও নাই, এটা ইজিলি করা যায়। তার মানে আমরা এখানে লিখতে পারি x³ - 2y³ - 18xy। এইটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই, এটা যা আছে সে অবস্থা থাকবে। a³ - b³ এর ফর্মুলা a - b³ প্লাস 3ab, a হচ্ছে x, b হচ্ছে 2y, 3ab ইনটু a - b, x - 2y। ওকে, তাহলে এর ভ্যালুটা কত আমাদের, এর ভ্যালুটা এখানে দেয়া আছে 3। তাহলে 3 এর উপরে কিউব পজিটিভ, 3 × 6xy, এবং এইখানে 3 আছে, আর এখানে -18 -18xy লিখলাম এখানে। তাহলে এখানে -18xy, এখানে দেখুন এই 318 পজিটিভ 18xy -18xy, এটা ক্যান্সেল। তার মানে এখানে 3 এর উপরে 3 মানে 27। তার মানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ঘ। আপনারা করবেন কি, মান নির্ণয়ের অঙ্ক করে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। পরীক্ষার হলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টিপস, সেটা হচ্ছে এখানকার যে ফর্মুলাগুলো রয়েছে, এই ফর্মুলাগুলো খুব মনোযোগ দিয়ে আপনি দেখে যাবেন। যদি আপনি জাস্ট ফর্মুলাগুলো দেখে যান, পরীক্ষার হলে কিন্তু ইজিলি এ ধরনের যে কোনোভাবে ম্যাথ আসলে আপনি ফর্মুলা ইউজ করলে ম্যাথটা করতে পারবেন। a + b = 4 এবং b = 2 হলে a - b² এর মান নির্ণয় করুন। দেখুন পূর্বের যে ম্যাথটি দেখেছি সেটা কিন্তু মান নির্ণয় করুন। তার মানে এই প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা পরীক্ষা দেবেন, মান নির্ণয়ের অঙ্কগুলো খুব ভালো করে আপনাদের দেখতে হবে। এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে a - b = 4, ab = 2 হলে মান নির্ণয় করতে হবে আমাদের a - b²। তাহলে a - b² সমান আমরা লিখতে পারি a + b² - 4ab। আমি বলছিলাম পূর্বের ভিডিওটিতে যে আপনি জাস্ট হচ্ছে ফর্মুলাগুলো খুব ভালো করে দেখে যাবেন এখানকার পরীক্ষার জন্য। a + b এর মানটা কত, 4, 4 এর উপর স্কয়ার -4 ইনটু ab এর মান হচ্ছে আমাদের 2। তার মানে হচ্ছে এখানে 4 4 4 16 -8 = হচ্ছে এইখানে হচ্ছে 8। দেখুন আপনাকে কিন্তু বের করতে হবে এই যে a - b² এর মান স্কয়ার সহকারে। যদি আপনাকে বলতো
a মাইনাস b এর মান কত, তাহলে কিন্তু এখানে আবার রুট হয়ে যেত, এই স্কয়ারটা এখানে রুট হয়ে যেত। এখানে কিন্তু এটা খুব লক্ষণীয় বিষয়। হ্যাঁ, তাহলে এখানকার অ্যান্সার হবে 8 মিস্টার ক। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে জমিটির দৈর্ঘ্য কত? আমি যদি একটি চিত্রে আসি, এই ধরনের একটা আয়তাকার জমি আছে, এর দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। যদি আমি প্রস্থটা x ধরি তাহলে দৈর্ঘ্যটা কত হবে? অবশ্যই 3x হবে, যেহেতু প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। এখন বলছে উক্ত জমির পরিসীমা 40 মিটার দেয়া আছে। পরিসীমা মানে কি? এই সবগুলো বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। যদি আমরা সবগুলো বাহু যোগ করি, অর্থাৎ পরিসীমার যে ফর্মুলাটা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 3x প্লাস প্রস্থ কত আছে? x ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা এখানে প্রস্থে কত দেওয়া আছে? 40 মিটার, এখানে 40 লিখলাম। ওকে, এখন আমাদের এখান থেকে কাজ হচ্ছে x এর মানটা বের করা। এখানে 3x আর 4x, এখানে এই 40 কে যদি আমি এই 2 দ্বারা ভাগ করি, এই 2 এখানে গুণ অবস্থা আছে, এখানে গিয়ে ভাগ হয়েছে। 2 দ্বারা 40 কাটলে এখানে 20 আসে এবং x এর মান হবে 20 ভাগ 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তার মানে আমাদের এই x এর ভ্যালু হচ্ছে 5 এবং এই দৈর্ঘ্য হচ্ছে 3 5 15। মানে অ্যানসার হচ্ছে মিস্টার 15। এখানে বলছে জমিটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের 15 মিটার। a টু দ্য পাওয়ার 7 b স্কয়ার c a b কিউব c স্কয়ার এবং a টু দ্য পাওয়ার 7 b টু দ্য পাওয়ার 4 c কিউবের লসাগু কত? ফার্স্ট অল আপনাকে বুঝতে হবে যে আসলে লসাগু বা এলসিএম বলতে আসলে কি বোঝায়। দেখুন, এই যে লসাগুর পূর্ণরূপ কি, এলসিএম এর পূর্ণরূপ কি, এগুলো কিভাবে কাজ করে এই বিষয়টা আপনাকে জানতে হবে। যদি আপনি এখানে হয়তো বা খুব ইজি একটা কোশ্চেন আসছে, পরীক্ষার হলে এর চেয়েও ডিপ কোশ্চেন আসতে পারে, বা লসাগুর পূর্ণরূপ কি, গসাগুর পূর্ণরূপ কি, এই বিষয়গুলো আসতে পারে, বা বলা হলো এলসিএম এর পূর্ণরূপ কি, এইচসিএফ এর পূর্ণরূপ কি, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখন দেখুন, এখানে লসাগুর কথা বলা হচ্ছে। লসাগু বলতে আমরা আসলে কি বুঝি, আমি যদি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ধরুন আমি এখানে 2 লিখছি, এখানে 4 লিখছি, এখানে 8 লিখছি। এই তিনটার আমি লসাগু বের করব বা এলসিএম বের করব আর কি। লসাগু যদি আমি বের করি, তাহলে এই তিনটার লসাগু এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটাকে এই তিনটা দ্বারাই ভাগ যাবে এবং সবচেয়ে ছোট সংখ্যা। যেমন আমি যদি বলি 2 4 8 দ্বারা কিন্তু আমরা ইজিলি 24 কে ভাগ দিতে পারি, ইজিলি 24 কে ভাগ দিতে পারি। আবার আমি যদি বলি এখানে 40 কেও ভাগ যায়, তাহলে অনুরূপ ভাবে এই 8 কেও কিন্তু এই তিনটে দ্বারা ভাগ যায়। এগুলোর মধ্যে এই তিনটে দ্বারাই ভাগ যাবে এমন লয়েস্ট সংখ্যাটাই হচ্ছে এলসিএম বা লসাগু। তাহলে এই তিনটের মধ্যে ছোট কোনটা? 8। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছেন, কারণ 24 বা 40 কিন্তু লসাগু হবে না। আমি জাস্ট হচ্ছে ম্যানুয়াল যে ক্যালকুলেশনটা আছে, স্বাভাবিকভাবে যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনের বাইরে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা এইখানে আসি, তিনটা পদ রয়েছে এখানে, এইটা একটা পদ, এখানে একটা পদ রয়েছে, এখানে একটা পদ রয়েছে, তিনটারই লসাগু বের করতে হবে। এখানে দেখুন প্রথম পদে a কত আছে? a টু দ্য পাওয়ার 7 আছে। প্রথম পদে a টু দ্য পাওয়ার 7 আছে। দ্বিতীয় পদে শুধু অনলি a আছে এবং তৃতীয় পদে a টু দ্য পাওয়ার 7 আছে। এখন লসাগু আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই তিনটা দ্বারাই ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। তাহলে এই তিনটা দ্বারাই ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা শুধু a টু দ্য পাওয়ার 7। তার মানে এই তিনটা লসাগু হচ্ছে a টু দ্য পাওয়ার 7। কেননা আপনি এটা দ্বারা কিন্তু এটাকে ভাগ করতেই পারেন, এটা দ্বারা একেও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, এটা দ্বারা একেও ভাগ করতে পারেন, এই কারণে a টু দ্য পাওয়ার 7। এখন আপনি দেখুন b এর ক্ষেত্রে একটা আছে হচ্ছে b স্কয়ার, আর একটা হচ্ছে b কিউব এবং আরেকটা হচ্ছে b টু দ্য পাওয়ার 4। তাহলে এই তিনটে দ্বারাই কোন সংখ্যাকে ভাগ যাবে? b টু দ্য পাওয়ার 4 এখানকার লসাগু হবে, কারণ এই b স্কয়ার দ্বারা এটাকে ভাগ যাবে, কিউব দ্বারা এটাকে ভাগ যাবে, b টু দ্য পাওয়ার 4 দ্বারা এটাকে ভাগ যাবে। এরপরে c এর ক্ষেত্রে আসি, একটা আছে c, একটা c স্কয়ার এবং c কিউব। তাহলে একই ঘটনা, এখানে সর্বোচ্চ ঘাত যেটা c কিউব, এটা হচ্ছে আমাদের এলসিএম। তার মানে লসাগু আমরা কি পাইলাম? a টু দ্য পাওয়ার 4 a টু দ্য পাওয়ার 7 b4 এবং c কিউব। এইটা হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যানসার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে অপর যে কোনো
একটি কোণের মান কত সেটা আপনাকে বের করতে হবে। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি। তো এই ম্যাথটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ দিচ্ছি, এই দুই বাহু হচ্ছে সমান, যেহেতু এই দুই বাহু সমান, থিওরি মতে হচ্ছে এই দুই বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ অবশ্যই সমান হবে। এখানে যেহেতু বলেছে একটি কোণ 120 ডিগ্রি, এটা যদি 120 হয়, এইটা যদি 120 হয়, কোনোভাবেই কিন্তু 120 হওয়ার চান্স নাই, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমাদের বুঝতে হবে যে আসলে এই 120 ডিগ্রি এই দুইটার একটাও হবে না। তাহলে 120 ডিগ্রি হবে কত? এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বাকি থাকে কত? তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 120 তো অলরেডি আমাদের আছে, তাহলে এই দুইটা কোণ কত পাবে? তাহলে 60 ডিগ্রি পাবে। যেহেতু দুইটা কোণ 60 ডিগ্রি পাবে এবং সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে এই 60 ডিগ্রি দুই কোণের মধ্যে যাবে, একটা 30 হবে আর একটা 30 হবে। ওকে, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার খ, 30 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? লম্ব, বাহু, বহিস্থ কোণ, উলম্ব। দেখুন, যে কোনো একটা ত্রিভুজ আমি নিচ্ছি, এটা হচ্ছে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করা হলো। আমি এই যে বাহুটা আছে, এই বাহুটাকে বর্ধিত করলাম। বর্ধিত করার পরে কি উৎপন্ন হচ্ছে? এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটা হচ্ছে ত্রিভুজের বাহিরের কোণ, সুতরাং এটাকে বলা হয় বহিস্থ কোণ। তার মানে অ্যান্সার হবে এই মিস্টার গ। বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের কি বলা হয়? ধরুন এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো বিন্দু সংযোগ রেখাংশ, ধরুন আমি এই দুইটা বিন্দু আমি সংযোগ করে দিলাম, এই পয়েন্টে সংযোগ করে দিলাম, তাহলে এটাকে কি বলা হবে? জ্যা বলা হবে। আবার এইটাকে যদি আমি সংযোগ করে দিই, তাহলে এটাকে কি বলা হবে? জ্যা বলা হবে। যদি আমি এটাকে সংযোগ করে দিই, এইটাকে বলা হবে ব্যাস, বাট এটা কিন্তু বৃহত্তম জ্যাও বলা হয়, বৃহত্তম জ্যা বলা হয়। তার মানে এই রেখাটার আমরা ব্যাস এবং জ্যা দুইটা নামই বলতে পারি। এখানে আপনি যদি দুইটা বিন্দু সংযোগ করেন, এদিকেও সংযোগ করেন, এদিকেও সংযোগ করেন, সবগুলো আপনি জ্যাই পাবেন। শুধু এখানে এসে নামটা ভিন্ন হচ্ছে ব্যাস, বাট এটা কিন্তু বৃহত্তর জ্যাও বলা যায়। তার মানে এখানকার অপশন যেগুলো রয়েছে, জ্যা, ব্যাস, পরিধি, ব্যাসার্ধ, তার মানে কমন অপশন হচ্ছে আমাদের মিস্টার জ্যা, অর্থাৎ হচ্ছে মিস্টার ক হচ্ছে এখানকার অ্যান্সার। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব এই চারটা অপশনের মধ্যে। দেখুন, ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্য, এতে কিন্তু কোনোভাবেই একটা বাহু দেয়া থাকলে আঁকা পসিবল না। আয়তর ক্ষেত্রেও কিন্তু দুইটা সন্নিহিত বাহু কি অসমান, সুতরাং এখানে কিন্তু একটা বাহু দেয়া থাকলে কোনোভাবে পসিবল না। সামান্তরিকের ক্ষেত্রে একই ঘটনা। তার মানে শুধু বর্গের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটা বাহু থাকে, কারণ আমরা জানি বর্গ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং সবগুলো বাহুই সমান। আমরা যদি একটা 90 ডিগ্রি আট করি এবং এই যে কোনো একটা বাহু নেই, এদিকে ওই পরিমাণ কেটে নেই, আবার এদিকে ওই পরিমাণ কেটে নেই, একইভাবে এখান থেকে দুইটা বৃত্তচাপ যদি আট করে নিই, তাহলে আমরা একটা মাত্র বর্গ আট করতে পারবো। তার মানে শুধু একটা তথ্য দেয়া থাকলে, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা এই বর্গটাই আট করতে পারি। এই ছিল আমাদের আজকের 2020 সালের প্রাণী সম্পদ অধিদপ্তরের 1টি সালের কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ আরো কিছু ম্যাথ দেখার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।